দর্শক, আবারও কেন জানি মনে হচ্ছে রাজনৈতিক পরিস্থিতিগুলো একটু উত্তপ্ত হতে যাচ্ছে। সেই উত্তপ্ত হওয়ার পেছনে রাজনৈতিক পরিপক্কতা এবং রাজনৈতিক যে দূরদর্শিতার অভাব অনেক ক্ষেত্রে উগ্রতাকেই ছড়িয়ে দিচ্ছে, এবং যার ফলে দেশের শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট হচ্ছে। বিশেষ করে অনেকগুলো ঘটনায় আজকে ঘটেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এর কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর নেতৃবৃন্দের একজন ছাত্রকে পেটানো, আহত করা, এবং যশোরে একজন জামায়াত এমপির মেয়ের মাতাল হয়ে অনেকটা উচ্ছৃঙ্খল কার্যকলাপে জড়িয়ে পড়া এবং পরবর্তীতে এলাকার লোকজনের তার বাড়ি করা এবং মাদ্রাসার শিক্ষকদের অপমান করা, এবং হবিগঞ্জে এনসিপির সমাবেশে তাদের নেতাদের উত্তেজনাপূর্ণ বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় মানুষের সাথে তারা অভিযোগ করছেন তারা বিএনপির নেতাকর্মী, এদের সাথে সংঘর্ষ। সব মিলিয়ে কেন জানি মনে হচ্ছে পরিস্থিতিটা আমাদের কাছে একটু উত্তপ্তই মনে হচ্ছে। যাই হোক দর্শক, আমি অনেকগুলো বিষয় এত কিছু টাচ করতে পারবো না। আমি একটা বিষয় নিয়ে বলি, বাকিগুলো নিয়ে আমি আলাদা আরেকটা ভিডিওতে কথা বলবো। প্রথমেই যদি আমরা একটু দেখি রাকসুর ব্যাপারটা নিয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু, আপনারা জানেন যে বিশেষ করে 5 অগাস্টের শেখ হাসিনা ওয়াজেদের ক্ষমতাচ্যুতির পর দেশের প্রায় সব কয়টি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনগুলো অনেকটা তাড়াহুড়া করে এবং অনেকটা বলা যায় যে এক ধরনের মেটিকুলাস ডিজাইনও আপনারা বলতে পারেন সেই নির্বাচনটা হয়েছে। সে যাই হোক, নির্বাচন কিভাবে হয়েছে বা না হয়েছে আমি ওই আলোচনা এখানে যাব না, কিন্তু যারাই নির্বাচিত হয়েছেন তারা সেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নেতৃবৃন্দের কাজটা কি। সাধারণত বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনগুলো হয় এবং সেই নির্বাচিত প্রতিনিধিরাই ছাত্রদের মেধা মনন, তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিতর্ক প্রতিযোগিতা এবং সর্বোপরি তাদের ক্যারিয়ার বিল্ড আপের ক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় কিংবা রাষ্ট্রের উন্নয়নে, শিক্ষার পরিবেশ উন্নয়নে, শিক্ষার মান উন্নয়নে কিভাবে ভূমিকা রাখা যায় সেই বিষয়গুলো নিয়েই সাধারণত বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃবৃন্দ কার্যক্রম তারা অব্যাহত রাখেন। বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেন, কখনো কখনো আন্তঃবিশ্ববিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেন, কখনো কখনো আন্তঃবিশ্ববিদ্যালয় বর্তমান যুগে আমি মনে করি এআই এর বিভিন্ন প্রযুক্তি নিয়ে প্রতিযোগিতা হতে পারে। কিন্তু বাস্তবে আমরা কি দেখছি? রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর কাজটা কি? তারা তাদের যে নির্ধারিত কার্যক্রম এবং সাংবিধানিক যে দায়িত্ব আছে সেটার থেকে বারবার দূরে সরে গিয়ে কিছুদিন পরপরই আমরা দেখছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর নেতৃবৃন্দ পত্রিকার হেডলাইন হয়ে আসছেন তাদের অপকর্ম, দুর্নীতি, আইনকে নিজের হাতে তুলে নেওয়া এবং পুলিশ প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তোয়াক্কা না করে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের ট্যাগ দিয়ে তাদের উপর তারা নিজেরাই আইন হাতে তুলে নিয়ে বিচার পরিচালনা করার চেষ্টা করছেন। এই ক্ষেত্রে পুলিশ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরবতাও অনেককে ভাবিয়ে তুলেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার এই পরিবেশ এবং বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার মান উন্নয়নে যে কার্যক্রমগুলা শিক্ষক ছাত্রদের সমন্বিত উদ্যোগেই এগিয়ে যাওয়ার কথা ছিল, সেটাকে যাবে নাকি কোথাও থমকে যাচ্ছে? সারা দেশের উপরই এটার কিন্তু প্রভাব পড়ছে। আর সে কারণে অতি সম্প্রতি আজকে যে ঘটনাটা হয়েছে আমি সেটা নিয়ে যদি একটু বলি দর্শক, আমি আগে আজকের যে ঘটনাটা তার আগে আসবো যে এই বিশ্ববিদ্যালয়ের রাকসু নেতৃবৃন্দ এর আগেও কয়েকটি বিতর্কিত বিষয় নিয়ে তারা কিন্তু সারা দেশে পত্রিকার হেডলাইন হয়েছিলেন। অতি সম্প্রতি যেটা আমি বলছিলাম দর্শক, আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে মূলত 27 ও 28 জুলাই প্রথম আলোর অনলাইনে প্রকাশিত খবর বলছে যে প্রেমঘটিত বিষয়ের সমাধানের জন্য অভিযুক্তদের নিয়ে রোববার রাতে নিজ কার্যালয়ে বৈঠকে বসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। অভিযুক্ত শিক্ষার্থী মহসিন আলমের পক্ষে উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আনাস, হাসিব, সংস্কৃতি বিভাগের মাহমুদুল হাসান। এক পর্যায়ে তাদের সঙ্গে প্রক্টরের বাক বিতণ্ডা হয়। পরদিন সোমবার দুপুরে আবার বৈঠকে বসে সেখানে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার সহ কয়েকজন নেতা আনাসকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী বলে দাবি করেন এবং এ সময় তার মুঠোফোনে চেক করে ছাত্রলীগের কয়েকজন নেতার সাথে তার ছবি দেখে তার উপর মারধর করা শুরু করেন। এর প্রতিশোধ হিসাবে পরবর্তীতে ওই শিক্ষার্থী রাকসু ভবনে গিয়ে আম্মার সহ কয়েকজনের উপর
হামলা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় রাকসুর নেতা আম্মার ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা গ্রন্থাগারের পাঠকক্ষে ঢুকে আরেক দফা মারধর করেন। সেখানে প্রক্টোরিয়াল বডি পুলিশের উপস্থিতিও দেখা গেলেও তারা তেমন কোনো অ্যাক্টিভিটি দেখাননি। তাকে টেনে হিচড়ে পেটানোর ভিডিও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। প্রশ্ন হলো, তাহলে রাকসুর জিএস এর কাজ কি? তার দপ্তরে কি ভুক্তভোগী ওই নারী শিক্ষার্থী কোনো অভিযোগ নিয়ে সমাধান চেয়েছিলেন? যদি না চান, তিনি কেন প্রক্টর অফিসে গিয়ে হাঙ্গামা করলেন? নিষিদ্ধ থাকা ছাত্রলীগের তল্লাশির দায়িত্বই বা তাকে খেয়ে দিল? সেটা তো পুলিশ করবে। কারো বিরুদ্ধে যদি কোনো অবৈধ কাজের অভিযোগ থাকে কিংবা পুলিশের নথিভুক্ত আসামি হন তিনি, সেটা তো পুলিশ দেখভাল করবে। তাকে এই দায়িত্বটা খেয়ে দিয়েছে। তাছাড়া প্রক্টোরিয়াল বডিতে প্রক্টর যেখানে ওই ছাত্রীকে নিয়ে বা ছাত্রকে নিয়ে বসেছেন, ওই জায়গায় রাকসুর জিএস গিয়ে তার দলবল নিয়ে কেনই বা হামলা করতে যাবে? আমি এই জন্য বলছি দর্শক, সারা বছর জুড়েই রাকসুর এই জিএস, এই যে আম্মার, তাকে আমার কাছে কিছুটা মানসিক বিকৃত একটা ছেলেও মনে হয়েছে অনেক সময়, তার কার্যক্রম বা তার কথাবার্তা শুনে, এবং যে অশ্লীল, অশ্রাব্য এবং জঙ্গি স্টাইলের কথাবার্তাগুলো সে ব্যবহার করে। আমার কাছে এটা মনে হয় যে তার সাইকোলজিক্যাল কোনো ডিসঅর্ডারও থাকতে পারে। দর্শক, রাকসুর জিএস এর এই উদ্ভূত ক্ষমতার চর্চার অপব্যবহার আমরা প্রায় বছর খানেক ধরেই পত্রিকায় লক্ষ্য করছি। শুধু তাই নয়, গত বছর 10 নভেম্বর আমরা দেখলাম এই গুণধর নেতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে হুমকি দামকি দিচ্ছেন, নিজেকে রাকসুর জিএস বলে দাবি করে দাম্ভিকতা প্রদর্শন করছেন। এখানেই শেষ নয়, এর পরের মাসে বিশ্ববিদ্যালয়ের 6টি অনুষদের আওয়ামী লীগপন্থী ডিনদেরকে তিনি নিজে পদত্যাগপত্র লিখে নিয়ে বলছেন সেই পদত্যাগপত্রে সিগনেচার করতে। এটা কি রাকসুর জিএস এর কাজ, বা কিংবা কোনো বিশ্ববিদ্যালয়েরই কোনো বিপি বা জিএস এর এই কাজ? আমি নিজেও একটা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস ছিলাম। দর্শক, আমরা কখনোই এ ধরনের শিক্ষকদের সাথে বেয়াদবি কিংবা শিক্ষকদের সাথে এ ধরনের অশ্রাব্য, অসংযত, অসংলগ্ন এবং চরম বেয়াদবি, ক্ষমতার অপব্যবহার, এ ধরনের কোনো কাজে আমরা কেউই জড়িত হইনি। তাহলে কেন আম্মার এই কাজগুলো করে যাচ্ছে এবং তার এই ক্ষমতার উৎসটা কোথায়? সেটা কি তার সংগঠন, নাকি পুলিশ, নাকি সরকারের নীরবতা, নাকি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্লিপ্ততা? কোনটি? দর্শক, আপনাদের কাছে এই প্রশ্নটা আমি রেখে দিচ্ছি। শুধু এখানেই শেষ নয়, এই বছরের শুরুতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে শিক্ষক ও জিয়া পরিষদের নেতার টানানো ব্যানারও ছিঁড়ে ফেলে এই রাকসুর জিএস আম্মার। সেটা সংগঠিত হয় 18 জানুয়ারি 2025 সালে। কোথায়? তাহলে ছাত্র সংসদের নেতৃত্বে যেখানে বিতর্ক প্রতিযোগিতা হবে, আন্তঃবিশ্ববিদ্যালয়ে খেলাধুলার আয়োজন হবে, শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক মনোযোগ বাড়ানোর জন্য সেমিনারের আয়োজন করবে, এগুলা না করে এখতিয়ার বহির্ভূতভাবে সে কেন একটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস হয়ে তার ক্ষমতার বাহিরে গিয়ে অনধিকার চর্চা বারবার সে করতেছে? আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, বিশ্ববিদ্যালয় ছিল, বিশ্ববিদ্যালয় আছে, বিশ্ববিদ্যালয় জ্ঞান চর্চার জায়গা। সেই বিশ্ববিদ্যালয়ে যদি এরকম মাস্তানি, গুন্ডামি এবং জঙ্গি কার্যক্রম চলতে থাকে, এই যে আজকে প্রকাশ্যে তার হাতে আপনারা দেখেছেন, সে একটা বেলছা নিয়ে এবং একটা বাঁশের লাঠি নিয়ে 2 বাসে আক্রমণ করেছে, সে শিক্ষকদেরকেও গালিগালাজ করছে, ওই ছাত্রকে পিটাচ্ছে। এমনকি সবচেয়ে জঘন্য এবং বর্বরতম ঘটনা, অ্যাম্বুলেন্স কল করা হলে তাকে চিকিৎসার জন্য যখন ওই ছেলেটাকে নিয়ে যাওয়া হচ্ছিল, অ্যাম্বুলেন্স থেকে টেনে হিচড়ে ফেলে তাকে মাটিতে শুয়ে পিটানো হচ্ছে। এই বর্বরতা, এই জঘন্যতা আইয়ামে জাহেলিয়াতের যুগে হয়েছে। এবং আমি যদি একটু স্মরণ করিয়ে দেই, একই কাজ ছাত্রলীগও করত, কিন্তু বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতাম। তখন বলতো তারা অন্যায়কারীর বিরুদ্ধে তারা ব্যবস্থা নিয়েছে, না, এটা ছাত্রলীগের কাজ ছিল না, তাদের অপকর্মের ফল তারা ভোগ করেছে। এখন যারা রাকসুর নেতৃত্বে আছে, তারাও কি একইভাবে ছাত্রলীগের মতোই সেই অপরাধগুলাকে আমদানি করছেন? দর্শক, আপনারাই বিবেচনা করুন, আপনাদের কমেন্টে জানাবেন। রাকসুর জিএস এর এই আচরণ সারা দেশের মানুষকে কিন্তু এখন ভাবিয়ে তুলেছে। উপাচার্যের চেয়ারটিতে বসা যে মানুষটি আছেন, তিনি সব শিক্ষার্থী, কর্মকর্তা ও শিক্ষার্থীদের এভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের ফলেও কি শিক্ষার পরিবেশ তিনি রক্ষা করতে পারবেন?
নাকি শিক্ষার পরিবেশের বিঘ্নতা ঘটবে? বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষার স্বার্থে শিক্ষার মান উন্নয়নের জন্য এবং বিশেষ করে এমনিতেই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটগুলোকে বহির্বিশ্বে খুব একটা তারা পাত্তাই দেয় না। আর দিনে দিনে যদি শিক্ষার পরিবেশ এইভাবে বিঘ্নিত হতে থাকে, সেটা ডাকাত তৈরির কারখানা হয়ে যায়, সেটা জঙ্গি তৈরির কারখানা হয়ে যায়, প্রদারি মাস্তান এবং ছাত্রদেরকে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতার দিকে নিয়ে যায়, তাহলে বিশ্ববিদ্যালয়ের থেকে যে জ্ঞান চর্চার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠবে, তারা এক ধরনের মানসিক ট্রমার মধ্যে চলে যাবে, যার ফলে শিক্ষার পরিবেশই শুধু বিঘ্ন হবে না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুন্দর সুখী সমৃদ্ধ একটি সমাজ পাওয়ার যে স্বপ্ন এই বিশ্ববিদ্যালয় থেকে পিতামাতারা বা গার্ডিয়ানরা দেখে থাকেন, সেটাও কিন্তু পরিপূর্ণভাবে বিলীন হয়ে যাবে। আমরা এই সরকারকে অনুরোধ করব, সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে এখানেই থামানো উচিত। অত্যন্ত কঠোর হস্তে অপরাধী যেই হোক, সেই প্রেম গঠিত ব্যাপার নিয়ে যেটা হয়েছে সেটার জন্য তাদেরকে এনে বিচারের আওতায় আনা হোক, বা জোর করে যদি কোনো মেয়ের উপর কোনো বুলিং করা হয় কিংবা সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হয়, সেটার জন্য সরকার যেমন ব্যবস্থা নেবে, ঠিক তেমনি আম্মা সহ রাষ্ট্র নেতৃবৃন্দের এই যে জঙ্গি কার্যক্রম এবং জঙ্গিবাদের সাথে তাদের জড়িত হওয়ার যে সুস্পষ্ট প্রমাণ আমরা লক্ষ্য করছি একের পর এক, এগুলোর বিরুদ্ধে যেন সরকার অত্যন্ত কঠোর হস্তে পদক্ষেপ গ্রহণ করে। পাশাপাশি আমি আগেই বলেছি দর্শক, হবিগঞ্জে যে ঘটনাটা ঘটেছে সেটা অনাকাঙ্ক্ষিত, এবং যশোরে যে জামায়াত এমপির বাড়িতে যে জনগণের যে ঘেরাও কর্মসূচি এবং সেখানে জামায়াত এমপির মাতাল হয়ে, যে আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে মাতাল হয়ে কিংবা তিনি হয়তো ড্রাঙ্ক নিয়েছেন একজন জামায়াত ইসলামের ধর্মীয় রাজনৈতিক দলের একজন এমপির মেয়ের এইরকম উচ্ছৃঙ্খল আচরণ বা উচ্ছৃঙ্খল জীবনযাপন আমরা আমাদের সমাজে সাধারণত এটা প্রত্যাশা করি না। এটার ভিতরে কি আছে আমি সঠিক জানি না দর্শক, ওইটা নিয়ে আমি স্টাডি করে তারপরে কথা বলবো। তবে সরকারকে অনুরোধ করব কঠোর হতে। এখন আর সরকারের হানিমুন পিরিয়ড নেই, সরকারকে এখন অ্যাকশনে যেতেই হবে।